গল্পের নাম অনুবদ্ধ আস, লেখা ইফা আহমেদ, পর্ব সংখ্যা 35। এই সেই লোকটা যার কাছে আমার মেয়েকে রেখেছিলাম, আমাকে মেয়েকে নিয়ে পালিয়েছিল। আমি কত খুঁজেছি কিন্তু পাইনি। মিতা যথারীতি ক্ষিপ্ত হলেন, এগিয়ে গেলেন বাবার দিকে। রোদিক থামিয়ে দিলেন, স্টাফদের ডেকে পানি আনতে বললেন। আমি নিশ্চুপ একপাশে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছি। ধৈর্যের ভাত ভাঙতে এগিয়ে এলাম। চড়া গলায় বললাম, হচ্ছেটা কি এখানে? কি হচ্ছে? রোদিককে উদ্দেশ্য করে, আপনি আমাদের এখানে কেন এনেছেন? বাবার অপারেশন করতে আপনার থেকে টাকা নিয়েছিলাম বলে? ঠিক আছে, শর্ত মোতাবেক আমি চলে যাব। হ্যাপি? জাস্ট শাট আপ জোনাকি। এতটা অবুঝ নয় যে ধরে ধরে বোঝাবো। কান খুলে শুনে রাখো, তুমি এই বাড়ির ছোটো মেয়ে, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। ইনায়েত ইবুর ছোটো বোন। তোমার মনে না থাকা স্বাভাবিক, তবে এই বাড়ির ছোটো মেয়ে ছিল, তা নিশ্চয়ই অজানা নয়। আমি শব্দহীন স্বরে মাথা নাড়লাম। রোদিক মিতা আন্টিকে বলতে পারলেন। মিতা আন্টি এতক্ষণে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করলেন। আমি তার হারিয়ে যাওয়া মেয়ে। অশ্রুসিক্ত নয়ন, দৃষ্টি টলমলে, শ্বাস প্রশ্বাস টেনে বললেন, তখন আমার মেয়ের সবে 3 বছরে পা রেখেছে। ঘরমুখ পরিবেশ টেনে গ্রামের উদ্দেশ্যে পাড়ি জমায়। এর আগে কখনো ভিড়ভাট্টায় গ্রামে যাওয়া হয়নি। মধ্যবিত্ত পরিবারে ছিল আমাদের। কমলাপুর রেল স্টেশন হতে যাত্রা শুরু হয়। আমার কোলে ছিল ইফা, আর হাত ধরা ছিল ইয়ানাত। ওর বাবার কাছে ছিল ইবু আর জামা কাপড়ের ব্যাগপত্র। আমি ওর বাবার আগেই ট্রেনে উঠি। ট্রেন ছেড়ে দেয়, কিন্তু ইবু আর ওর বাবাকে দেখতে পাই না। আমি বিচলিত হই। সামনের কেবিনে তিনি আর তার স্ত্রী ছিলেন। তাদের কাছে ইয়ানাত আর ইবাকে রেখে দরজার কাছে আসি। ইয়ানাত বয়সে বড় হওয়ার কারণে আমার আঁচল ধরে সাথে আসে। ভিড়ভাট্টা ঠেলে দরজার কাছে আসতে ধাক্কাটা জোয়াল হলো। মুখ থুবড়ে পড়ে যায় চলন্ত ট্রেন থেকে। ইয়ানাত তা দেখে সেও লাফ দেয়। মাথা ফেটে যায় ইয়ানাতের। আমি জ্ঞান হারিয়েছি। দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে যায়। ইয়ানাতের চিন্তায় ইফার কথা ভুলেই গিয়েছিলাম। পরে যখন মনে পড়ে তখন অনেক খুঁজেছি, পাইনি। বিজ্ঞাপন দিয়েছি, নিউজ করেছি। বোনকে হারিয়ে এনাতে ইবু ভেঙে পড়েছিল, আর রোদিক তো পাগল হয়ে গিয়েছিল। 9 বছরের ওদিকে শান্ত করাই যাচ্ছিল না। মেন্টাল অ্যাসাইলামেও পাঠানো হয়েছিল। হিতে বিপরীত হয়। সেই স্টেশনে গিয়ে বসে থাকতো। উগ্র মেজাজি ব্যবহারের পরিবর্তন হতে থাকলো। তাই বাধ্য হয়ে বিদেশ পাঠিয়ে দেয়। আমি বরাবর ন্যায় নিশ্চুপ, একদম প্রাণহীন। রোদিক এত পাগলামি করেছেন। আমার ভাবনার মাঝে বাবা বললেন। সারা রাত মা মা বলে কাঁদছিল ইফা। এক পর্যায়ে ঘুমিয়ে যায়। গ্রামে ফিরে আপনাদের খোঁজার চেষ্টায় বাকি রাখিনি। আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম, শহরে এসেও খুঁজেছি, পাইনি। আমার স্ত্রী এক পর্যায়ে বলেন ওকে আমাদের কাছে রেখে দিতে। নিঃসন্তান পিতামাতার সন্তান হিসেবে। ওর নাম জানতাম না আমি। আমাদের আধার ঘরে নিবু নিবু আলো হিসেবে ওর নাম রাখি জোনাকি। তারপরও আমাদের পরিচয়ে বড় হয়। কখনো বুঝতে দিইনি আমরা ওর আসল পিতামাতা নই। তিনি থামতেই রোদিক বলতে শুরু করলো, বিদেশে গিয়ে সব কিছু মানে ইফাকে মিস করতাম। ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম প্রচুর, কিন্তু পারিনি। একসময় ব্যস্ত হয়ে পড়ি। ইফাকে বলতে শেফা নামের একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তুলি। কিন্তু বিয়ের সময় সে পালিয়ে যায়। বাবা ধরে বেঁধে জোনাকির সাথে বিয়ে দেয়। জোনাকির সাথে থাকতে অহেতুক ভালো লাগে আমার। ওর অশ্রু দেখলে কষ্ট পাই আমি। সেদিন সকালে ঘুম থেকে জেগে দেখি আশেপাশে জোনাকি নেই। আমি বাড়ি থেকে বের হয়ে দ্রুত কিছু দূর যেতেই জোনাকির দেখা পাই, একটা জুয়েলারির দোকানে। জোনাকি বের হতে আমি সেই দোকানে গিয়ে জানতে পারি লকেট বিক্রি করতে এসেছিল। লকেটটা দেখে আমার সন্দেহের সূত্রপাত, কারণ সেম লকেট ছিল ইভার। ধীরে ধীরে খোঁজ খবর নিতে থাকি, আশেপাশে মানুষের কাছ থেকেও জানতে পারি। তারপর ব্লাড টেস্ট, ডিএনএ টেস্ট, আমি শিওর হয়ে যাই। মিতা অজস্র চুমুতে ভরিয়ে দিলেন আমায়। ইমতিয়াজ আহমেদ আবেগে আপ্লুত হলেন। তার ছোট মেয়েকে ফিরে পেয়েছেন বলে কথা। তবে ব্যাপারটা আপাতত কেউ জানে না। বিয়ের পরে সবাইকে জানাবে। ভাবতে অবাক লাগে, আমি এই বাড়ির মেয়ে, এত ভালোবাসা সব আমার। আনন্দে তো কেঁদে দিয়েছি শেষে। জানালার পাশে বসে আছি। রোদিক শাওয়ার নিতে গেছে। ঘণ্টাখানেক পূর্বে বাড়িতে ফিরেছি। মা অনেকবার বলেছিলেন থাকার কথা। বহুদিন বহু বছর পর নিজের মেয়েকে কাছে পেয়েছে। রোদিক কিছুতেই রাজি হয়নি। তার এক কথা, বউ বাচ্চা ছাড়া থাকতে পারবে না। প্রয়োজনে বিয়ের পর আমাকে রেখে যাবে। আমারও মন ভার হলো। মা বাবার সাথে একটু থাকতে পারলাম না। আর দুই স্পর্শে ভাবনা চেতল। রোদিক ছাড়া কেউ নয়, সেটা বোধগম্য হতে সময় লাগলো না। এটা তার নিত্যদিনের অভ্যাস। ছোট আলপার সাথে কথা বলা। মাথা তুলে বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর বললেন, রেগে আছো? প্রত্যুত্তর নেই। পুনরায় বললেন, বেশি রেগে আছো? ও আচ্ছা, বাবা মা পেয়ে আমাকে ভুলে গেছো? আপনাকে কেন বলবো? হ্যাঁ, একটু মায়ের কোলে মাথা রেখে কথা বলতে পারলাম না। বাবার সাথে মন খুলে হাসতে পারলাম না। ভাই বোনকে এক নজর দেখতে পারলাম না। বিনিময়ে দৃঢ় করে মাথা গুঁজে দিলেন পেটে। ভিজে গেল খানিকটা জামা। কোমর জড়িয়ে ধরে বললেন, কিন্তু তুমি আমার কাছে না থাকলে আমাকে দেখতে পারবো না, হাসতে পারবো না, ঘুমাতে পারবো না, খেতে পারবো না।
সবগুলোই যে একত্রে। মানুষটা আজব, ঠিক হারিয়ে যাওয়া সকলের থেকে খুঁজে বের করেছে। এত ভালোবাসা কি আদৌ আমার প্রাপ্য? লালে নীলে সেজে উঠেছে আহমদ বাড়ি। বাইরে কাজে ব্যস্ত পুরুষ জাতি, মেয়েরা সাজতে ব্যস্ত। আদ্রিতার সাজ প্রায় শেষের দিকে। পাক্কা 2 ঘন্টা লেগেছে হলুদ সাজে। গ্রাম থেকে অনেকে এসেছে, গম গম করছে চারিপাশ। তাই হলুদের অনুষ্ঠান দুপুরে করা হয়েছে। 2 পক্ষের হলুদ একসাথে। এত লোকজনে আনাগোনা একটু বেশি। রদিক বোনের বিয়ে উপলক্ষে 5 দিনের ছুটি নিয়েছেন। সবে জয়েন করেছেন, না হলে আরও কয়েকটা দিন নিতেন। বর্তমানে কোমর বেঁধে কাজ করেছেন বাইরে। বিরিয়ানি রান্না করছে, সেখানে তদারকি করছেন। আদ্রুপু শাড়ি কুচি ঠিক করতে করতে বলেন, জোনাকি তুই সেজে নে, অনুষ্ঠান শুরু হলে বল। না আদ্রিপু, আমি সাজো, তুমি সাজো। এই অবস্থা না সাজাই ভালো। মেকআপ ধুতে ধুতে অনেক কষ্ট হবে। ইতিমধ্যে সেজে গুজে বেরিয়ে গেছে সকলে। হলুদের অনুষ্ঠান শুরু হলে বলে। শুধু আদ্রিপুকে নেওয়ার অপেক্ষায়। নূপুরের মৃদু শব্দে উপস্থিত হলেন ইয়ানাত আপু। আদ্রিপুকে পরখ করে নিয়ে যেতে লাগলেন। আদ্রিপু পা বাড়িয়ে পিছনে ফিরলেন এক চোট। পার্লারের বিউটিশিয়ানকে উদ্দেশ্য করে বললেন, তাড়াতাড়ি হালকা মেকআপে ওকে সাজিয়ে দিন। অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসিস। ওর সাজার কি দরকার? বিরক্ত হয়ে ইয়ানাত, তোমার কাছে আমি যতটা প্রিয়, আমার কাছে জোনাকি ততটা প্রিয়। আর আমার প্রিয় মানুষ সাজবে না? তা হতেই পারে না। ইয়ানাত আপু দমে গেল। আটা লাগানোর ন্যায় চুপ। আদ্রপুকে নিয়ে গেলেন। আমি ইয়ানাত আপুর কাণ্ডে একটু হাসলাম। তিনি জানতে পারলেন না তার বোনকে এইসব বলছে। পাত্তা দিলাম না, সাজতে বসলাম। মিনিট 20 মাথায় আমার সাজ কমপ্লিট। একদম হালকা হালকা মেকআপ, কাজল লিপস্টিকেতেই ঢের সুন্দর লাগছে। চোখ ফেরান দেয়। রদিকের ভাষ্যমতে প্রেগনেন্ট হওয়ার পর থেকে ক্রমশ মাত্রাতিরিক্ত সুন্দরীতে রূপান্তরিত হচ্ছে। আমি বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। রদিক রান্নাঘরের দিকটায় তদারক করছেন। হাতে চিকন বাঁশ, কোমরে গামছা বাঁধা, গায়ে সেন্টো গেঞ্জি, পরনের লুঙ্গি, সাথে যুক্ত হলো রোদের প্রখর উত্তাপ্ত। আজ প্রথমে তাকে এই পোশাকে দেখলাম। পরশ ক্রাস্ট। রদিকের নেত্রযুগল আমার দিকে নিবদ্ধ হতেই থমকে গেলাম। দ্রুত বাঁশ ফেলে ছুটে এলেন। বুঝতে অসুবিধা হলো না তিনি এখানেই আসছেন। রুমে পার্লারে বিউটিশিয়ানরা ছাড়া কেউ নেই। আমি দ্রুত পা বাড়ালাম। রদিক পৌঁছানোর পূর্বে প্রস্থান করতে হবে আমায়, কিন্তু তা আর হলো না। দ্বার পর্যন্ত অগ্রসর হতে হন্তদন্ত হয়ে এলেন রদিক। 2 পাশে হাত রেখে আটকে দাঁড়ালেন। হাতের ইশারায় চলে যেতে বললেন। তার ছুটলেন বৈদ্যুতিক গতিতে। রদিক শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। স্ত্রীর পা জোড়া গতিশীল করে এগিয়ে আসতে লাগলেন। তার পায়ের সাথে মিল রেখে আমিও পিছিয়ে যাচ্ছি ক্রমশ। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।